নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তীর মই নিয়ে হইচই। আমার পিসেমশাই প্রায় এই পৃথিবীর মতোই। হ্যাঁ, গোলাকার তো বটেই, কিন্তু তা বলছি নে। আমার বলবার কথা এই, পৃথিবীর যেমন উত্তর দক্ষিণে চাপা, ঠিক তেমনই একটি মানুষ আমার পিসেমশাই। উত্তরের দিকেই একটু বেশি করে। একেই তো অল্প কথার লোক, তারপর দু একটা কথা যাও বলেন, তা আবার হুকুমের সুরে। তার উপরে যদি তুমি তার বক্তব্য খোলসা করে জানতে চাও এবং কিছু জিজ্ঞেস করতে যাও, তো তিনি একেবারেই চুপ। হুকুমের দিকে যেমন তার চাপ, উত্তর দিতে তেমনি তিনি চাপা। এক এক সময় এমন গোল বাঁধে তাকে নিয়ে, মানে তার কথা নিয়ে, আর এত হাঙ্গামা আমায় পোয়াতে হয় যে। এই তো সেদিন ডেকে বললেন আমায়, এই বসে বসে কি করছিস? যা তো আমাদের মইটা শান্তালয়ে দিয়ায়। ছবি টাঙাবার না ঘর সাজাবার কে জানে কি জন্য দরকার পড়েছে ওদের। শান্তালয়? সে তো সেই লেকের কাছে, সারদান অ্যাভিনিউ ছাড়িয়ে। সে কি এখানে পিসেমশাই? এখানে নয়। পিসেমশাই যেন অবাক হন। এই তো এখানেই তো। এ কি আবার এমন একটা দূর হলো? পিসেমশাইয়ের জবাবের নমুনা এই, তা তোমার কাছে সারদান অ্যাভিনিউ এই কাছেই হতে পারে, কিন্তু যাকে মই ঘাড়ে করে যেতে হবে মনে মনেই আমি আওড়াই। তার কাছে পুরো 10 মাইলের ধাক্কা। মইয়ের ভারে প্রতি পদক্ষেপেই সেটা 200 মাইল বলে মনে হবে তার। তা কি করে নিয়ে যাব? লরিতে চাপিয়ে নাকি ঘোড়া গাড়িতে? এতটা পথ তো বয়ে নিয়ে যাওয়া যায় না একটা মই। এইটুকু পথ ঘোড়া গাড়িতে? যা যা, বাজে বকিস নে, যা বললুম করগে। বাসে যে নেবে তাও তো মনে হয় না। আপন মনেই আমি আওড়াই। বাস? মনে হলো আকাশ থেকে যেন তিনি আছাড় খেলেন। বাস বলেই পিসেমশাই শেষ করলেন। বাস? আর তার খতম। একটিও কথা নেই তারপর। ঠোঁটের কুলুপ এঁটে দিয়েছেন, মুখের চেহারা দেখলেই মালুম হয়। কিন্তু বাসের কথা ভাবতেও আমার ভয় করে। একবার, খুব বেশি দূর না, এই বউবাজার থেকে 1 বস্তা তুলো নিয়ে বাসে করে আসতেই যা দুরাবস্থা হয়েছিল এখনো আমার বেশ মনে আছে। তারপরে আবার যদি মই নিয়ে বাসে চাপি তো বাসওয়ালা আর রক্ষে রাখবে না, বিশেষ করে সেই তুলোর বস্তার কথা যদি তার মনে থাকে। সেই পিস্তুত তুলোর দায় ঘাড়ে নিয়ে আমি, আর তার ভাড়া আদায় নিয়ে সে, দুজনেই যা বেগ পেয়েছিলাম। তাছাড়া আরো অশান্তির কথা ছিল। শান্তা মাসিমার কথাই ভাবতেও ভয় পাই। যা কড়া মেজাজে আমার এই মাসিমাটি, যদি তার ঘরদোর সাজানোর জন্য মইয়ের দরকার থাকে আর যথাসময় সেই মই তিনি না পান, তাহলে আমি তো কি ছাড়। অমন জাঁতরেল যে পিসেমশাই, তাঁকেও তিনি একটা পিঁপড়ের মতোই পিষে ফেলবেন। পিসেমশাই যদি মস্তান হন, তো মাসিমা একটি পিস্তল। আচ্ছা, নিয়ে যাচ্ছি বলে মই ঘাড়ে করে বেরিয়ে পড়ি। মোড়ের বাস স্ট্যান্ডে গিয়ে খাড়া হই। বাসের কন্ডাক্টর তো মই দেখেই হইচই করে ওঠে। না না, ওসব মই টই এখানে চলবে না, বাসের জায়গা নেই বসবার। মই তো বসবে না, দাঁড়িয়ে যাবে, আমি জানাই। না, একদম জায়গা নেই। ভাড়া দিই যদি, বলে আমি 2 টাকার একটি নোট দেখাই। দুটো টাকা পেলে লোকে ঢেঁকি গেলে, কাজে একটু ঢোক গিলে সে মইটাকে সইতে রাজি হলো শেষটায়। খুব কষ্টে শিষ্টে তো মইয়ের খানিকটা ঢোকানো গেল বাসে। মইয়ের ঘাটটা সামনের লেডিস সিটের 2টি মহিলার নাক ঘেঁষে গেল। তাদের দুজনের গালের মাঝখান দিয়ে গলে ওদিকটার জানালা ভেদ করে বেরুলো। ট্রামের পথ আটকে দাঁড়িয়ে গেল ট্রাম। ট্রামের পর ট্রাম দাঁড়িয়ে গেল পরের পর। কয়েক মিনিটের মধ্যেই ছোটখাটো একটা ভিড় জমে গেল দেখতে না দেখতে। ভিড়ের কেউ কেউ অবশ্যই সাহায্য করতে এগিয়ে এলো।
তাদের সঙ্গে জিলিপি খেতে খেতে একটা ছোট্ট ছেলেও। জিলিপিখোর ছেলেটা বোধহয় ভেবেছিল এটা একটা মজার খেলা। যাক, সবাই মিলে ধরাধরি করে বিস্তর চেষ্টায় মইটাকে ঘুরিয়ে বেঁকিয়ে কোণ ঘেঁষে কোনো রকমে তো বাগিয়ে নেওয়া গেল বাসে। মইয়ের ধাক্কায় ছেলেটার আধখানা জিলিপি উড়ে গেল। বাসের একধারের খানিক রং গেল চটে। একটা দারোয়ানের পাগড়ি গেল পড়ে, সেও চটে গেল। অবশেষে অনেক কষ্টে মইটাকে বাসের মধ্যে লম্বালম্বি করে রাখা গেল প্যাসেজের মাঝখানটায়। বাসের পেছন দিকের লেডিস সিটের মহিলাটির পা ছুঁয়ে একেবারে সামনেকার সিটের মারোয়ারির ভুঁইতে গিয়ে ঠেকল মই। একজন পাদ্রী উঠেছিলেন বাসে, তাঁর পায়ে পড়ল মইটা। পড়তেই তিনি "ও মাই গড" বলে লাফিয়ে উঠলেন। তখনই বলেছিলাম, বলল বাসের কন্ডাক্টর, এখন তোমার মই, তুমি সামলাও। মই সামলাতে আমি মারোয়ারিটির পাশে গিয়ে বসলাম, তাঁর ভুঁড়ি আর মইয়ের মাঝে হাইফেন হয়ে। মইটা তখন বাসটির চলবার বেতালে কিংবা চালাবার বেচালে মাঝে মাঝে ওপাশের ভদ্রলোকের বগলে গিয়ে ঢু মারতে লাগলো। এই, এ কি হচ্ছে? ধমকে উঠলেন তিনি। নিজের মইকে আগলে রাখতে হয় তা জানো? তখন অগত্যা বগলা বাবুর কথায় ওটাকে নিজের বগলে আনলাম, কিন্তু এমন কিছু হনুমান নই যে সূর্যের মতো মইটাকে বগল দাবাই করতে পারবো। মইটা আমার বগলে থেকে আমাকেই দাবাতে লাগলো। তখন বাধ্য হয়ে ওটা যাতে গোলে কারো বগলে কি ভুঁড়িতে গিয়ে না লাগে তার জন্য ওকে শিরোধার্য করতে হলো আমায়। বসতে হলো মইয়ের মধ্যে নিজের মাথা গলিয়ে। যার তলদেশে থাকবার কথা সে আমার গলদেশে এলো। মইয়ের দুধারের ডান্ডা আমার ঘাড়ের দুদিকে বারান্দার ন্যায় বিরাজ করতে লাগলো। মই ঘাড়ে পড়লে বোধহয় মাথা খুলে যায়। তখন আমার মাথায় খেললো যে মইটাকে এমনি করে গলায় গেঁথে না রেখে আর নিজে তার মধ্যে ঢুকে না থেকে এটাকে প্যাসেজের মাঝখানে চিৎ করে রাখলেও তো হয়। কোনো মইয়ের পক্ষেই সেভাবে থাকাটা অনুচিত নয়। আর তাহলে এই মইয়ের মালা গলায় দিয়ে ত্রিভঙ্গ মুরারি হতে হয় না আমায়। মইয়ের গলগ্রহ দশা থেকে মুক্তি পেলাম। ওটাকে বিছিয়ে রাখা হলো মেঝে। তার একাধারে মাথার দিকটায় আমি খাড়া রইলাম, আর মাঝে মাঝে সিঁড়ির ফাঁকে ফাঁকে দাঁড়ালো মাঝখানের যাত্রীরা। খাঁজে খাঁজে ভাঁজ হয়ে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। যারা বসেছিল তাদেরও আর অস্থির হতে হলো না। এমন সময় পিছনের দরজা দিয়ে ঢুকলো এক পাহারাওয়ালা। মইটা যে মেঝে পাতা রয়েছে সেটা তার নজরে ঠেকেনি। স্বভাবতই তাদের উঁচু নজর তো। পায়ে লেগে হোঁচট খেয়ে সে সামনের আসনের মহিলাটির ঘাড়ে গিয়ে পড়ল। অমন পাহাড় ঘাড়ে পড়লে বেঘোরে মারা যাবার কথা, কিন্তু মেয়েটির হাড় শক্ত ছিল মনে হয়। একটু বিরক্ত হয়ে তিনি ঘুরে বসলেন কেবল। আর সেই পাহারাওয়ালা তখন তাল সামলে মাথায় পাগড়ি ঠিকঠাক করে গর্জে উঠল বাজের মতন। এ চিজ ইহা পার ঘুসায়া কন বদতমিজ। কথাটা যেন বেতের মতোই পড়লো আমার পিঠে। আমি নিরাসক্তের ন্যায় অন্যদিকে তাকিয়ে রইলাম। রাস্তার শোভা দেখতে লাগলাম নিবিষ্ট মনে। ওই ওই যে ওইখানে দাঁড়িয়ে। কন্ডাক্টর আমায় দেখিয়ে দিল। লেকিন তুম কিউ ঘুষনে দিয়া? পাহারাওয়ালা তম্বি চলে তার উপর। উসকো ঘুষনে দিয়া কিউ? এত কিউ কিউয়েও কন্ডাক্টর চুপ করে থাকে গুড বয়ের মতো, যদিও গুড কন্ডাক্টরের সার্টিফিকেট ওকে দেওয়া যায় না। ভাবি যে বলি একবার, কাহে ঘুষনে দিয়া জানতে চাও? 2 টাকা ঘুষ নিয়ে তবে দিয়েছে। তারপর খেয়াল হলো যে ঘুষ দেওয়াটাও তো নেওয়ার মতোই অন্যায়। পুলিশের সম্মুখে নিজের মুখে দোষ কবুল করে হাতে নাতে ধরা পড়াটা বুদ্ধির কাজ নয়। বাস ছেড়ে দিল। পাহারাওয়ালাটা সিঁড়ির সবচেয়ে তলার ধাপে দাঁড়িয়ে নিজের মনে গজরাতে থাকলো।
বাসের ভেতর সিঁড়ি রাখাটা কত সিরিয়াস বাস ছাড়তেই তা টের পাওয়া গেল। আর তারাই টের পেল বেশি করে যারা মইয়ের খাঁজে খাঁজে পা ভাঁজ করে দাঁড়িয়েছিল। বাস চলতে শুরু করতেই তাঁরা টলতে লাগলেন। মইয়ের ছোট ছোট খুপড়ির চৌকোর মধ্যে দাঁড়িয়ে চলতি বাসে স্থির হয়ে থাকতে পারে এমন চৌকস লোক অতি বিরল। এক ভদ্রলোক তো থাকতে না পেরে চেঁচিয়ে উঠলেন, ইস বেজায় লাগছে, আর তো পারা যায় না, উফ। মই তো শোয়ানো রয়েছে মশাই, লাগবার কথা তো নয়। আমি বললাম, আমার পায়ে কড়া আছে যে, তাতেই লাগছে। তিনি জানালেন, তা কড়াটা পায়ের কাছে রেখেছেন কেন? হাতে রাখলেই পারেন। আমি হাত বাড়িয়ে বলি, দিন, আমার হাতে দিন। দিতে পারলে তো বাঁচতুম। তাঁর কাতরানি শোনা গেল। হায়, পায়ের কড়া যে কারো হাতে দেখা যায় না। আহ, গেলাম বাবারে। বিরূপ দৃষ্টির সঙ্গে মিশিয়ে তার বিষাক্ত আর্তনাদ বর্ষিত হতে লাগলো আমার উপর। অগত্যা বাধ্য হয়ে বলতে হলো আমায়, কড়া নিয়ে তাহলে ওঠেন কেন বাসে? বাসায় রেখে এলেই পারতেন। কড়া নিয়ে বাসে যে আসতেই হবে এমন কোনো কড়াকড়ি নেই। মই নিয়েই বা আসে কেন লোকেরা? আমার কথার জবাব দিলেন সেই মারোয়ারি ভদ্রলোক। গোড়াতেই নিজের ভুঁড়িতে আমার মইয়ের চোট যিনি শুয়েছিলেন। কন্ডাক্টর বলল, আহাম্মক। আমাকেই বলল মনে হয়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।